জামাত এনসিপির কি কি মূল্য, তাই না? বলে জামাত এনসিপির প্রেশার যদি কোনো কারণে আহ জাতীয়তাবাদী দল অথবা মাননীয় প্রধানমন্ত্রী আমলে নেন, আমার মতে সেটা ঠিক হবে না। জামাত এনসিপি তাদের চাপ সৃষ্টি করবে মূলত তাদের রাজনৈতিক উদ্দেশ্যে। তারা চাইবে যত দ্রুত সম্ভব এই সরকারকে বিভিন্ন সরকারের বা রাষ্ট্রের সঙ্গে একঘরে পরিস্থিতি তৈরি করা যায়, কোথাও গিয়ে যেন এই সরকার কোনো জায়গা না পায়। তো সেগুলা করার জন্য তারা নানান ধরনের প্রথমে চাপ প্রয়োগ করবে, তারপরে কি বলবে জানেন, যে এই সরকার ভারতের সঙ্গে সম্পর্ক উন্নত করতে পারে নাই, এই সরকার এটা পারে নাই সেটা পারে নাই, এইসব বলতে থাকবে। এই একই দাওয়াত যদি জামাত আর এনসিপি পাইতো, তাহলে দেখতেন যে আহ, এখনই দৌড়ে গিয়ে ওখানে বসে থাকতো। অতএব আমি জামাত আর এনসিপির প্রেশারের কাছে যদি কোনো কারণে কোনো ধরনের আমলে নেওয়া বা নথি স্বীকার করার ব্যাপার থাকে, আমি মনে করি যে এটা সঠিক রাজনৈতিক সিদ্ধান্ত হচ্ছে না। জামাতের এনসিপির চাপে কেন হবে? মাননীয় প্রধানমন্ত্রী তার পরামর্শ যারা দেন তাদের সঙ্গে বসে, অথবা তিনি একাই তার যে বিচারবোধ সেটাকে কাজে লাগিয়ে তিনি ঠিক করবেন তিনি যাবেন কি যাবেন না। এটা পররাষ্ট্র মন্ত্রণালয় এটা বলছে, সেইটা বলছে, ওইটা বলছে, এটা না করে আমি আমি আমার ওই যে বলে না যে টু সেন্স, মাই টু সেন্স আর কি, হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী নিজেই এটা পরিষ্কারভাবে বলে দেওয়া উচিত যে উনি যাবেন অথবা যাবেন না, শেষ। এবং এটার জন্য কারণ দেখানোর কিছু নাই। উনি যাবেন না, যাবেন না, উনি যাবেন যাবেন, তাই না? এটা হচ্ছে ঘটনা। কিন্তু এই যে বিভিন্ন কিছুকে জড়িয়ে দিয়ে আমাকে এটা করলে ওইটা করব, এটা দিলে ওইটা হবে, ওইটা না দিলে এটা হবে না, এইগুলো হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে আহ ভালো কূটনীতি না আর কি। এটা এটা আপনার আমাদেরকে কাছে কোনো কি উপকার, মনে হয়? এটা আমাদের কোনো উপকার করবে না। না, যদি আপনার কাছে আমি হাইপোথেটিক্যালি ধরা যাক, যদি আপনার কাছে প্রধানমন্ত্রী বলতেন, জানতে চাইতেন যে আমার কি এই বাস্তবতায়, বর্তমান বাস্তবতায় যাওয়া উচিত কি উচিত না, আপনি কি বলতেন? এই মুহূর্তে আমাদের সংকট কি? আমাদের সংকট জ্বালানি, বিদ্যুৎ, গ্যাস, এটা একটা বিরাট সংকট। তারপরে সংকট হচ্ছে মুদ্রাস্ফীতি। তারপরে সংকট হচ্ছে আন্তদেশীয় বাণিজ্য। এবং আপনি যদি ব্রিক্স এর কথা চিন্তা করেন, তাহলে ব্রিক্স এর যে রাষ্ট্রগুলি আছে ওইখানে তাদের সাথে আমাদের নানা রকম সম্পর্ক রয়েছে। যেমন রাশিয়ার সাথে আমাদের পরমাণু চুল্লি, তাই না? রাশিয়ার সঙ্গে আমাদের আহ আমি মনে করি যে নিরাপত্তার ক্ষেত্রেও রাশিয়ার সঙ্গে আমাদের একটা চমৎকার সম্পর্ক বজায় রাখা উচিত। চীনের সঙ্গে আমাদের বিরাট বাণিজ্যিক সম্পর্ক, এবং চীনের সঙ্গে আমাদের সামরিক সম্পর্ক খুব ভালো। আমাদের সেনাবাহিনী প্রচুর চীনা যন্ত্রপাতি ব্যবহার করে, এবং চীন আমাদের উন্নয়ন সহযোগীও। আমাদের এখানে যে কন্ট্রাক্ট, হেভি হেভি কন্ট্রাক্টর, মানে কনস্ট্রাকশন যেগুলি হয়, সেখানকার কন্ট্রাক্টর হিসেবে চীনা প্রতিষ্ঠানগুলি কাজ করে। তারপরে যদি আপনি চিন্তা করেন ইরান, ইরান না হরমুজ প্রণালীর মালিক, এবং হরমুজ দিয়ে আমাদের জাহাজ আসতে পারে না, এবং সেটার কারণে আমরা কিন্তু সাফার করছি। তারপরে ধরেন অন্য যে দেশগুলি সেখানে আসবে, ব্রাজিল, ব্রাজিলের কাছ থেকে আমরা গম আনি, আমরা চাইলে বা অন্যান্য কৃষি পণ্য আমরা আমদানি করি, কিন্তু ব্রাজিলের কাছ থেকে আমাদের বড় কৃষি পণ্যের আমদানি আছে। ব্রাজিল কিন্তু চিনি রপ্তানি করে, ব্রাজিল গম রপ্তানি করে, ব্রাজিল সয়াবিন রপ্তানি করে, তাই না? ব্রাজিলের সঙ্গে আমাদের বাল্ক কৃষি পণ্য আমদানির একটা সম্পর্ক থাকা আছে, এবং আরো থাকতে পারে। তো এইখানে ধরেন অন্যান্য যে রাষ্ট্রগুলি রয়েছে, এবং ভারতের সঙ্গে তো আমাদের একটা বিরাট সম্পর্ক রয়েছেই। আমাদের বাণিজ্য সম্পর্ক, যে বর্ডার ট্রেড, এটা না থাকলে পরে আমার ধারণা যে আমাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে নানান ভাবে, এবং ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তর্বর্তী সরকারের সময়। ফলে আমার কাছে পরামর্শ চাইলে আমি বলতাম যে উনি তার নিজস্ব এজেন্ডা সেট করে সেখানে যাবেন, এবং সেই এজেন্ডা বাস্তবায়নের জন্য উনি যতগুলি পারেন ততগুলি রাষ্ট্রপ্রধানের সঙ্গে মিটিং করার ব্যবস্থা করবেন, এবং প্রয়োজনে উনি মোদির সাথে মিটিং করবেন না, অন্য সবার সাথে করবেন, অসুবিধা নাই তো কোনো। ওইখানে তো বাধ্যতামূলক এমন কিছু নাই যে ওনাকে মোদির সাথে মিটিং করতে হবে। উনি মোদির সাথে সৌজন্য আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম দিবেন, কিন্তু অন্যদের সঙ্গে উনি যে কোনো ভাবে হোক তার কূটনৈতিক যে তৎপরতা সেটি কাজে লাগিয়ে তিনি কিছু দেন দরবার করবেন। তার মধ্যে কি কি দেন দরবার হতে পারে? একটা দেন দরবার হচ্ছে এই পেজেশকিয়ান আসবেন, সম্ভবত মাসুদ পেজেশকিয়ান। তো সেই লোকের সঙ্গে তিনি হরমুজ প্রণালী দিয়ে আমাদের জাহাজ আসার বিষয়ে যদি একটা অনুমতি আদায় করে ফেলতে পারেন, তাহলে চিন্তা করেন আমাদের এই তেল গ্যাস সংক্রান্ত যে বিরাট জটিলতা সেটা এক নিমেষে কমে যাবে। এমনকি আমাদের এখানে তেল আসতে যে তেলের অতিরিক্ত মূল্য সেটাও কমে যাবে। তাহলে এটা একটা বিরাট সুযোগ কাজে লাগানো যেতে পারে। এরপর রয়েছে অন্যান্য দেশগুলি। রাশিয়ার সাথে আমাদের পারমাণবিক চুল্লি, এটা চালাতে গেলে পরমাণু চুল্লির জ্বালানি এখানে আসতে হবে, পরমাণু চুল্লির রক্ষণাবেক্ষণের ব্যাপার রয়েছে, পরমাণু চুল্লির যে বর্জ্য সেটা ব্যবস্থাপনার বিষয় রয়েছে, এবং এটার জন্য আমরা তাদের উপরে নির্ভরশীল। ফলে ভবিষ্যতে নিরবচ্ছিন্ন পরমাণু বিদ্যুৎ পাওয়া এবং এই পরমাণু বিদ্যুৎ প্রকল্পের অন্য চুল্লিগুলিকে বাস্তবায়ন করা, এইটা কিন্তু আমাদের একটা দরকার।
সেই বিষয়ে আলাপ আলোচনা হয়ে যেতে পারতো, এবং ডিজেল আনা, এবং এই ডিজেল কিন্তু আমরা এর আগে এনেছি ভারতের ভিতর দিয়ে। তো এই ডিজেলের বিষয়ে আমরা কথা বলতে পারতাম রাশিয়ার সাথে। রাশিয়া থেকেও কিন্তু আমরা গম এবং অন্যান্য কৃষি পণ্য আনার ব্যাপারেও আমরা কথা বলতে পারি। এখন প্রবলেমটা কোথায়? ইউনুস একটা চুক্তি করে গিয়েছে, সেই চুক্তি করার কারণে কিছু বলতে গেলে আপনাদেরকে আমেরিকার সাথে আলাপ করা লাগে, এরকম একটা ধারণা এখন সকলের মনেই স্থাপিত হয়েছে। কিন্তু সেই ধারণাটিকেও কমিয়ে দেওয়া সম্ভবত, যদি ধরেন কোনো আলাপই হয় নাই, তবু রাশিয়ার সাথে চীনের সাথে এই গল্পগুজব হয়ে আসলো, তারপরেও কিন্তু এই ধারণাটা ফিকে হয়ে যেত যে না, রাশিয়ার সাথে আমরা কথা বলি, আমরা চাইনার সাথে কথা বলি, আমরা স্বাধীনভাবেই বলি। আমাদের পররাষ্ট্র নীতি সংক্রান্ত স্বাধীনতা শুধু ভারতের সাথে দেখাবেন আর অন্যান্য জায়গায় দেখাবেন না, ইন্ডিয়ার আমেরিকার কাছে সব জিজ্ঞাসা করবেন, এরকম একটা যে মত চালু হয়েছে, এটা তাহলে ফিকে হয়ে যেত, অথবা এই প্রচারণাটা অনেক দুর্বল হয়ে যেত। চীনের সঙ্গে আমাদের যে বাণিজ্য সম্পর্ক, সেখানে যদি আমরা লেনদেনে চীনের মুদ্রা অথবা অন্য মুদ্রা ব্যবহার করতে পারি, সেটা কিন্তু কোনো অসুবিধাজনক না। কিন্তু আপনি দেখেন ওইখানেও আমাদের ওই আমেরিকান চুক্তি বাধা দিবে। অতএব এই আলোচনাগুলি হতে পারতো যে আমাদের যখনই বৈদেশিক মুদ্রার সংকট হবে, আমরা অন্য মুদ্রা ব্যবহার করতে পারবো কিনা। সবসময় আমরা ডলারে কেনা বেচা করি, ডলার দিয়ে কেনা বেচা করতে হবে কেন? কেউ যদি আমাকে এসে বলে আমাকে ডলার দিয়েন না, আমাকে অন্য মুদ্রা দেন, আমি দিতে পারবো না কেন? এইগুলা হচ্ছে প্রকৃত সার্বভৌমত্ব এবং স্বাধীন সিদ্ধান্ত। এইসব সিদ্ধান্তগুলি না নিয়ে উপরে উপরে আহ মানে এক ধরনের বক্তব্য দেওয়া, যে বক্তব্য আসলে শেষ পর্যন্ত বাস্তবে পরিণত হয় না, সেইগুলি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় করছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে চিঠি, সেটা বেশ জোরালো, কিন্তু কিরকম জোরালো? এটা রাজনৈতিক ভাবে জোরালো, এটা কূটনৈতিক ভাবে জোরালো না। এরপরে ধরেন ভারত শেখ হাসিনাকে ফেরত দিতে চায় না, ভারত হাদির হত্যাকারীদেরকে ফেরত দিতে চায় না, মনে করেন ভারত কাউকে ফেরত দিতে চায় না, তাহলে ফেরত আনতে গেলেও তো তাদের সঙ্গে আমাদের কথাই বলতে হবে। আমরা কি এখন বন্দুক পিস্তল নিয়ে ভারতে গিয়ে তাদেরকে বাধ্য করতে পারবো যে এই দিয়ে দাও? পারবো না। তাহলে সেখানে আমাদের কথাই একমাত্র জায়গা। তো সেটা যদি হয়, তাহলে সেই আলোচনাটা উন্মুক্ত করে দেওয়া যেত। ওইখানে যদি মোদির সঙ্গে আলোচনা হয়, তাহলে মোদির সঙ্গে সেই আলোচনাটাই প্রথমে বলা যেত। তা আমরা বিভিন্ন জায়গায় পড়েছি এবং অনেকেই সাক্ষ্য দিয়েছেন, যেটা একাধিক ব্যক্তি বলেছেন, যে বঙ্গবন্ধু শেখ মুজিব যখন লন্ডন থেকে ফিরছিলেন, সেখানে মধ্যে ভারতে যাত্রা বিরতি ছিল, সেই বৈঠকে প্রথম শব্দই ছিল ইন্দিরা গান্ধীকে তিনি বলেছিলেন যে ম্যাডাম প্রিমিয়ার, হোয়েন আর ইউ টেকিং ব্যাক ইউর আর্মি? তাই না, আপনি আপনার আর্মি কবে ফেরত নিচ্ছেন? তো তারেক রহমানও বলতে পারতেন গিয়ে যে মিস্টার মোদি অথবা মিস্টার প্রাইম মিনিস্টার, হোয়েন আর ইউ গিভিং ব্যাক শেখ হাসিনা? অসুবিধা তো নাই। হ্যাঁ, এই আলাপটাই হতে পারতো। সেইটা যদি হয়, তাহলে সেটাই হতো সত্যিকার অর্থে চোখে চোখ রেখে কথা বলা। কিন্তু আমি যাব না, না গেলে তো কথাটা হবে না। আর ধরেন এখন যদি আমরা গেলাম না, পরে আমাদের আমন্ত্রণে মোদিও আসলো না, আমরা প্রতিবেশী লড়াই করলাম, রাশিয়ার জায়গায় চীন, চীনের জায়গায় ব্রাজিলের জায়গায় যে যার জায়গায় চলে গেল, তুরস্কের জায়গায় চলে গেল, ইরানের জায়গায় চলে গেল, তাই না? আফ্রিকার যে নেতারা আসছেন তারাও তাদের জায়গায় চলে গেল। তা আমাদের কি হইলো? না হইলো তাদের সাথে দেখা, না হইলো বন্ধুর সাথে দেখা। তো ব্যাপারটা কেমন হইলো? ব্যাপারটা এরকম হলো গানের মতো, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না, গাং পার হইতে 6 আনা, ফিরা হইতে 6 আনা, আনা আনা 12 আনা উসুল হইলো না। আনা আনা 12 আনা উসুল হইবো না, ওদিকে যে 4 আনার লোকজন গুলা তারাও চলে গেল, বন্ধুর পাশের বাড়ির লোকগুলা বন্ধুর বাড়ি বেড়াইতে আসছিল, তাদের সাথেও দেখা হলো না। তো এটা আমার কাছে মনে হয় যে এটা কূটনৈতিক ভাবে আমার কাছে মনে হয় এটা রিভিজিট করা দরকার, নতুন ভাবে চিন্তা করা দরকার, যে আমরা আমাদের কাজে লাগাবো। কে মানে আপনাকে কি বলে দাওয়াত দিল, আসলে এটা তো আমাদের কিচ্ছু আসে যায় না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী, ওনাকে বিমস্টেকের প্রেসিডেন্ট অথবা প্রধানমন্ত্রী অথবা বেগম জিয়া এবং প্রেসিডেন্ট জিয়ার সন্তান, যেভাবে দাওয়াত দেওয়া হোক, দাওয়াত তো উনি পেয়েছে, and he is our representative and he will serve our interest. তো উনি যেখানেই যাবেন উনি তো আমাদের কথাই বলবেন। তো কে ওনাকে কি বলে দাওয়াত দিয়েছে, এটা আসলে আমার কাছে মনে হয় না তেমন কিছু আসে যায়, কেননা বিমস্টেকের প্রেসিডেন্ট উনি কিন্তু বাংলাদেশের প্রাইম মিনিস্টার, এই জন্যই, তাই না? আমার কাছে মনে হয় এইখানে জামাত আর এনসিপি একটা সুবিধা পেয়ে গেল, আর কি পেয়ে যাবে যদি উনি না দেন। আপনি আমাকে একটা কথা বলেন, আমি একটু আমাদের জাতীয় ইস্যুতে একটু আসছি, যে এই সময়ে তো আমাদের দেশে গ্যাস এবং বিদ্যুৎ এই দুইটা সংকট খুবই তীব্রভাবে দেখা দিয়েছে।
তো নানাভাবে নানা কথা বলা হচ্ছে। একদিকে আজকে সর্বশেষে একটা খবর পড়লাম যে অলরেডি গ্যাস সরবরাহে মানে আপনার বিজনেস স্ট্যান্ডার্ড একটা নিউজ করেছে যে গ্যাস সরবরাহে নেই উন্নতি, বন্ধ হয়ে গেছে 900-র বেশি টেক্সটাইল মিল। তার মানে আমাদের যেটা সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ খাত আমাদের, এই যে তৈরি পোশাক খাত যেটা, তাছাড়া ইস্পাত ও কাগজ অন্যান্য যে খাতগুলো আছে যেগুলো গ্যাসের উপর নির্ভরশীল, গ্যাসের কারণে কিন্তু এগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এবং বন্ধ হয়ে যাওয়ার নেট রেজাল্টটা কি? আমাদের অর্থনীতি কিন্তু মুখ থুবড়ে পড়বে। এখন আমাদের আমি দেখছি যে এইখানে সরকারের উপদেষ্টারা বলছেন এর জন্য তারা দায়ী না, এর জন্য আওয়ামী লীগ সরকার দায়ী। তো আওয়ামী লীগ সরকার যদি কোনো অঘটন ঘটিয়ে থাকে, সমস্যা করে থাকে, এই সরকার তো 6 মাস সময়ও পেয়েছে। তো 6 মাসে তারা কি করতে পারলো তাহলে? তবে এই সংকটগুলিকে আপনি কিভাবে দেখছেন? এইখানে একটা বিভ্রান্তি আছে, এটার জন্য আওয়ামী লীগ সরকার দায়ী না, এটার জন্য অন্তর্বর্তী সরকার দায়ী। এই যে এলএনজি টার্মিনাল, এটা প্রথমে একটা ছিল, তারপর এটা দুইটা হয়েছে, এবং তারপরে আওয়ামী লীগ সরকার আরো এলএনজি টার্মিনাল প্রয়োজন এটা বুঝতে পেরে তারা কন্ট্রাক্ট দিয়েছিলেন। সেই কন্ট্রাক্টের একটা গিয়েছিল সামিটের কাছে, বা হয়তো দুইটাই গিয়েছিল, আমি এই মুহূর্তে মনে পড়ছে না, তবে সামিট যে একটা পেয়েছিল এটা আমি জানি। এখন জি অন্তর্বর্তী সরকার এসে সামিট কেন পেলো ওই জন্য সেগুলা ক্যান্সেল করে দিয়েছে। তো ক্যান্সেল করে দিলে বিকল্প সূত্রে এই জিনিসটা আনা দরকার ছিল। এই যে এলএনজি টার্মিনাল আরো দরকার, এটা তো কোনো ভুল না, এটা তো সত্য, এবং আওয়ামী লীগ সরকারের সময় ঠিক হয়েছিল যে আরো এলএনজি টার্মিনাল লাগবে। তাহলে প্রয়োজনটা ঠিক আছে। এখন যে চুরি করে বা দুর্নীতি করে সে প্রয়োজনের জায়গাটা থেকেই দুর্নীতি করে। যেটা দরকার ওইটা কিনে আপনি দুর্নীতি করতে পারবেন, বেদরকারি জিনিস কিনে তো দুর্নীতি করা যায় না। তো আওয়ামী লীগ সরকার দুর্নীতি করত, সেই অজুহাতে আপনি ওই কন্ট্রাক্টগুলি বাতিল করে দিলেন, কিন্তু সেই কন্ট্রাক্টের বদলে নতুন এলএনজি টার্মিনাল পাওয়ার কন্ট্রাক্ট কিন্তু অন্তর্বর্তী সরকার ইস্যু করে যায় নাই। এবং যখনই এই যে অ্যাক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল আগুন ধরে গিয়েছে, তখনই যে সংকটটা তৈরি হয়েছে, সেই সংকটের কারণে এলএনজি টার্মিনালে গ্যাস দেওয়ার জন্য জাহাজ এসেছে, কিন্তু সেই জাহাজ টার্মিনাল নাই বলে দিতে পারেনি। এখন এখানে একটা অদ্ভুত অবস্থা, চিন্তা করেন, যে কোনো টার্মিনালে দুর্ঘটনা হতে পারে, এটার কোনো রিডান্ডেন্ট ব্যবস্থা এই যারা এই টার্মিনাল গুলো নিয়েছে তাদের নাই। অর্থাৎ একটা নষ্ট হলে সেখানে তাড়াতাড়ি আরেকটা এনে দিয়ে নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখার বিষয়টা ভালোভাবে হয়তো নাই, যে কারণে এরা মেরামত করছে কিন্তু সঙ্গে সঙ্গে এইটাকে ব্যবস্থা করতে পারে নাই। এবং এটা সঙ্গে সঙ্গে ব্যবস্থা করতে গেলে যে রিডান্ডেন্সি থাকার কথা, সেটার ক্যাপাসিটি অ্যাক্সিলারেট এনার্জির আছে বলে আমার মনে হয় না। এইবার আসেন রিডান্ডেন্ট ব্যবস্থা, এইটা চালু করার জন্য যে নতুন টার্মিনালের প্রয়োজন, এই টার্মিনালগুলি কিন্তু দোকানে বানিয়ে বসে থাকে না লোকে। কেননা এই ধরনের ব্যবসা করে বিরাট বিরাট কোম্পানি অথবা রাষ্ট্র, এগুলির অর্ডার আসলে এগুলি বানানো হয়। এগুলো এমন না যে আপনি দোকানে গেলেন কিনে নিয়ে আসলেন। তো একটা লোক কন্ট্রাক্ট পায়, পেলে অর্ডার দেয়, দিলে ওটা বানানো হয়, তারপরে 3 মাস 6 মাস পরে ওইটা ডেলিভারি হয়। তো এই জিনিসগুলি একটা পাইপলাইনের মধ্যে রাখতে হয়, এবং সেটা ছিল। ধরেন সেটার সঙ্গে দুর্নীতিও পাইপলাইনে ছিল, কিন্তু অন্তর্বর্তী সরকার তথাকথিত দুর্নীতি বন্ধ করার নামে কাজটাই বন্ধ করে দিয়েছে। এবং এই কাজ তো তারা আরো সব জায়গায় করেছে। তারা টিকা বন্ধ করেছে, তারা স্বাস্থ্যসেবা বন্ধ করেছে, এইডস এর ওষুধ বিতরণ বন্ধ করেছে, তারা তথ্য আমাদের বেতন বন্ধ করেছে, তারা সিটি কর্পোরেশন গুলি আরবান হেলথ কেয়ার প্রজেক্টের যে আরবান হেলথ কেয়ার সেন্টার গুলো আছে সেগুলোর বেতন বন্ধ করে দিয়েছে। এরকম বহু জায়গা তারা ধ্বংস করেছে। বাংলাদেশে যে কার্যক্রম পরিচালিত হয়, কার্যক্রম জনগণের জন্যই হয়, সেখান থেকে কেউ চুরি করে অথবা করে না। আপনি কাজ বন্ধ করে দিয়ে তো আপনি চুরি বন্ধ করবেন না। ব্যাপারটা এরকম হইলো না যে দাঁতে ব্যথা করে সব দাঁত ফেলে দিলেন, কিন্তু আলগা দাঁতেরও ব্যবস্থা রাখেন নাই। তো অন্তর্বর্তী সরকার এটার জন্য দায়ী, কিন্তু কোন এক বিশেষ অদ্ভুত কারণে বিএনপির মন্ত্রীরা অন্তর্বর্তী সরকারের কিছু দেখতে পায় না, অন্তর্বর্তী সরকারকে তারা কোনো দোষারোপ করতে চায় না। হম জি আচ্ছা এবং আমি এখন যে অবস্থাটা তৈরি হয়েছে, নতুন জি টার্মিনাল আসবে, আসলে এটা লাগবে, লাগলে পরে এই নতুন টার্মিনাল কাজ করবে। কিন্তু দেখেন বিএনপিকে এখন কি করতে হয়েছে, বিএনপিকে এখন দ্রুত ভিত্তিতে জরুরি ব্যবস্থায় কন্ট্রাক্টটা কাউকে দিতে হয়েছে। তো ভবিষ্যতে আরেক সরকার যদি কোনোদিন আসে, এসে বলবে বিএনপি এখন কেন এটা এইভাবে দিল, এইখানে ফাউল প্লে ছিল। এই যে অবস্থাটা তৈরি হলো, এটার জন্য অন্তর্বর্তী সরকার দায়ী। অথচ ওই কন্ট্রাক্ট অব্যাহত থাকলে এখনই আপনার কাছে আরো একটি বা দুটি এলএনজি টার্মিনাল থাকতো। জি আচ্ছা আমরা আলোচনা শেষ করবো। শেষ পর্যায়ে একটা ভিন্ন প্রসঙ্গ আলাপ করতে চাই।
আর ঢাকা শহরে আমরা দেখতে পাচ্ছি যে কালকে থেকে পিঙ্ক বাস তাদের সার্ভিস শুরু করেছে। এখানে কয়েকটা জিনিস, আহ এক নম্বর হলো পিঙ্ক বাস, বাসটা পিঙ্কই হতে হবে কেন, আবার হওয়ার প্রয়োজনও আছে কিনা। আবার বাসের যারা ড্রাইভার হচ্ছেন তাদেরও দেখলাম পোশাক আশাক হিজাব এবং পিঙ্ক পিঙ্ক কালারের হিজাব, এটাও কিছু ইঙ্গিত বহন করে। আবার কিছু নারীবাদী মানুষ যারা আছেন তাদেরকে বলতে শুনলাম, ওনারা বেশ ক্ষুব্ধ হয়ে ওনারা বলছেন যে এখন পিঙ্ক বাস হয়েছে, আগামী দিকে পিঙ্ক রোড হবে কিনা, এ ধরনের ব্যঙ্গ তারা করছেন। এই যে পিঙ্ক বাস চালু হওয়ার যে প্রজেক্টটা, এটাকে আপনি আসলে কিভাবে দেখছেন? এই যে গোলাপি রঙের বাস, এটার প্রথম সমস্যা হচ্ছে নারীর রং গোলাপি, এটা কে ঠিক করে দিল? এটা একটা পুঁজিবাদী ব্যবস্থার একটা ব্যাপার। পুরুষের রং নীল, নারীর রং গোলাপি। নারী তার মেনস্ট্রুয়াল সাইকেল ঠিক করার জন্য যে পিল খায়, সেই পিলের রং গোলাপি। পুরুষ তার উত্থান রহিত পুরুষেরা যে ভায়াগ্রা খায়, সেটার রং নীল। এখন আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন এটা আন্তর্জাতিক একটা প্রক্রিয়া। সেই প্রক্রিয়ায় পুরুষের রং নীল আর নারীর রং গোলাপি, এই যে কাজটা করা হয়েছে এটাই একটা অ্যান্টি ফেমিনিস্ট কাজ। আপনি নারীকে একটা রং দিয়ে, পুরুষকে একটা রং দিয়ে চিহ্নিত করবেন কেন? নারী পুরুষ উভয় সমান, তাই না? দ্বিতীয় হচ্ছে, নারীর জন্য আপনি আলাদা বাস করলেন, এতে করে কি লাভ হলো? ওইখানে নারীরা নারীদের সাথে চলাফেরা করলো, এটা বেগম রোকেয়া নারীস্থান হয়ে গেল বাসটা। কিন্তু আমাদের দরকার কি ছিল? আমাদের দরকার ছিল সকল বাসের মধ্যে নারীর নিরাপত্তা নিশ্চিত করা। পুরুষের সঙ্গে সে গাড়িতে উঠবে, পুরুষ তাকে উৎপাত করলে পুরুষের শাস্তি হবে, পুরুষ এই ধরনের উৎপাত থেকে বিরত হবে, তাই না? সেটা আপনি নিশ্চিত করলেন না। কিন্তু আপনি বললেন, ও তোমাকে এরকম করে, তাহলে ওই যে তোমার আলাদা বাসে উঠে পড়ো। এটাকে বলে সেগ্রিগেশন, তাই না? এই সেগ্রিগেশন বিভিন্ন দেশে বর্ণবাদীরাও করে কিন্তু, বা করতো। সেটা হচ্ছে সাদা চামড়াদের আলাদা বাস আর কালো চামড়াদের আলাদা বাস। তো এইখানে ধরেন পুরুষের আলাদা বাস, নারীর আলাদা বাস, ব্যাপারটা কেমন হলো? এখানে একটা লোক এসে যুক্তি দিবে যে না না, পুরুষের সিটে বাসের মধ্যে যে নারীর সিট আছে, মহিলা আসন আছে, সেগুলা তো আমরা বন্ধ করি নাই। প্রবলেম কোথায় আপনি চিন্তা করে দেখবেন। নারীকে কোথায় বসায় আপনি সবসময় নিশ্চয়ই দেখেছেন? ইঞ্জিনের পাশে। ওই জায়গাটা হচ্ছে সবচেয়ে গরম, সবচেয়ে খারাপ জায়গা। সেই জায়গাতে নারীর জন্য আসন দেয়। আমাদের ছোটবেলা আমরা দেখতাম বাসের যে ইঞ্জিনটা আছে ওইটার উপর গদি দিয়ে ওইটার উপর নারীকে বসতে দিত। ওইটা সম্পূর্ণ গরম, উত্তপ্ত ওই জায়গাটা, ওটার উপরে গদি দিয়ে নারীকে বসতে দিত এবং ড্রাইভারের পাশে বাম দিকে কয়েকটা সিট নারীর জন্য দিত। এরপরে যখন বাসের আধুনিক হয়ে গেল, তখন সামনের 2টা বা 4টা সিট নারীকে দেয়। নারী বাসের যে কোনো জায়গায় বসবে, নারীকে কেউ উৎপাত করবে না। নারীর জন্য পুরা বাংলাদেশ, নাকি নারীর জন্য বাংলাদেশের একটা জায়গা আপনি আলাদা করে দিবেন যে আপনার ওইখানে ঢুকলে নিরাপদ? এইটার যে বিপদ আছে, বিপদটা হইলো কিছুদিন পর আপনি কক্সবাজারে গেলে দেখবেন নারীর জন্য আলাদা সৈকত। ঠিক আছে? হোটেলে নারীদের আলাদা রুম, সেখানে গোলাপি দরজা, পুরুষের জন্য নীল দরজা। আর ধরেন জামাই বউ একসাথে গেলে অর্ধেক নীল অর্ধেক গোলাপি। এইগুলি ঠিক হচ্ছে না, এগুলি ভুল। একটা জাতি যখন সভ্য হয়, তখন সেই সভ্য জাতি নারীকে সমকক্ষ মানুষ হিসেবে দেখতে শিখে। আমরা এখন কি দেখছি? নারী দুর্বল, এই জন্য তাকে আলাদা একটা বাসে দাও, এবং সেই বাসের ড্রাইভার এবং কন্ডাক্টর উভয়ই নারী হবে। মানে তারা উত্তক্ত করার কেউ এখানে নাই। কিন্তু এটা ভালো হইতো যদি পুরুষেরা এখানে কাজ করতো এবং উত্তক্ত করতো না, সম্মান করতো। নারীর অভিযোগ কি? নারীর অভিযোগ হলো, নারী যখন গাড়িতে উঠে আপনি খেয়াল করবেন তার পিঠে হাত দিয়ে তাকে তোলার একটা ব্যবস্থা করে কন্ডাক্টররা, এটা নারীর আপত্তি করে। সেটা বন্ধ করেন। নারীকে সামনে বসানো হয় একটা আনকমফোর্টেবল জায়গায়, নারীকে বাসের মধ্যে উত্তপ্ত হইতে হয়। নারী দাঁড়িয়ে থাকলে নারী অস্বাভাবিক একটা পরিস্থিতি উপলব্ধি করেন। এই জায়গাগুলি থেকে নারীকে উদ্ধার করে আনা হচ্ছে একটা সভ্য দেশের কাজ। সিঙ্গাপুরে গেলে কি নারী গোলাপি বাসে চড়ে? তো সেখানে নারীর অধিকার নাই। মালয়েশিয়া গেলে গোলাপি বাসে চড়ে, ভিয়েতনামে চড়ে, চায়নায় চড়ে, ভারতে চড়ে, পাকিস্তানে চড়ে। এখন তো পাকিস্তান অনেকের উদাহরণ। তো আমি মনে করি যে এটা একটা সাময়িক ব্যবস্থা হইতে পারে, কিন্তু এই ব্যবস্থাটা আদতে নারীদের কোনো উপকার করবে না, এবং এই ব্যবস্থাটা লুজিং হবে। কেন লুজিং হবে? কেননা একটা বাস তার পুরা ট্রিপে শুধু নারী দিয়ে ভরে যাওয়ার মতো এরকম অবস্থা নাই। নারী যখন অফিসে যায়, পুরুষও তখন অফিসে যায়।
ফলে ওই জি সময় নারীদেরকে এই বাসের বাইরেও অন্য বাসে উঠতে হবে। এই বাসগুলি ভরা থাকবে কিন্তু নারীকে অন্য বাসে উঠতে হবে। কিন্তু অফ পিক আওয়ারে এই বাসগুলি সম্পূর্ণ খালি থাকবে। হুম 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 হুম। সন্ধ্যার পরে এই বাসগুলোতে আপনি যাত্রী পাবেন না প্রায় বলতে গেলে। এবং এই বাসগুলি এখন একটা নতুন অবস্থায় যাবে, যেটা আমি এইভাবে ভবিষ্যৎবাণী করা ঠিক না। এই বাসগুলিকে চিড়িয়াখানার মতো মানুষ রাস্তা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। এবং তার জি মধ্যে অনেক সবচেয়ে যেটা ধন্যবাদ। আমাকে সবচেয়ে বেশি আহত করেছে যেটা, সেটা হচ্ছে বাসে যদি দিবেন, নতুন বাস দিতেন, ইভি দিতেন, ইলেকট্রিক বাস দিতেন। জি যে বাসগুলো ভালো কাজ দেওয়া হইলো বলছেন এগুলা ভাই। সে বিআরটিসির লক্কর ঝক্কর বাস গোলাপি রং করে দিয়ে দিল। তো সে বিআরটিসির লক্কর ঝক্কর বাস কেন দিতে হবে? নারীর জন্য নতুন ইভি, ইলেকট্রিক ভেহিকেল, নতুন বাস, ফুল এসি এটা দিতেন, তাইলে আমরা বুঝতাম যে না, গোলাপি বাসে তারা বেশি সুবিধা পাচ্ছে, তাইলেও একটা আশ্বস্ত হইতাম। কিছু বদলায় নাই, কিন্তু বাসের রংটা বদল হয়েছে। আর এখানে শুধু মেয়েরা উঠবে, মেয়েরাই থাকবে, বুঝছেন? এই বাসে উঠে মেয়েরা মেনে হয়তো তার চালাবে। হিজাবটা সরিয়ে দিয়ে বসতে পারবে, এতটুকুই। এছাড়া তো আমি আর কোনো এটা থেকে নারীর বিশেষ ঠিক আছে। উপকারের কোনো কারণ দেখি না। অনেক আর নারী যে ধন্যবাদ। বাস থেকে নামবে, কামাল ভাই, নারী হুম। যে বাস স্ট্যান্ডে নামবে, সেই বাস স্ট্যান্ড নিরাপদ? নারীর জন্য ফুটপাত নিরাপদ? আমি আপনাকে একটা জিনিস বলে শেষ করি। আপনি দেখবেন ঢাকা শহরে ব্যাকপ্যাক আছে। আমাদের দেশে রাইট। ব্যাকপ্যাক পুরুষেরা পিঠে ঝুলায়, নারীরা সামনে ঝুলায়। হ্যাঁ এটা ভয়ঙ্কর নারীদেরকে কিন্তু অবস্থা। দেখবেন, নারীরা দেখবেন তার ব্যাগটা সামনে ধরে এইভাবে, ব্যাগটা উল্টা করে ধরে এইভাবে। কি কারণে? নারীকে এই প্রশ্নটা করেছেন? তো আপনি জি নামার পরে ওদের নারী নারী এই বাসটা থেকে নামলো, নামার পরে সে যে জঙ্গলটা, সেই জঙ্গলটা পরিষ্কার হয়েছে? ফুটপাতটা নিরাপদ? বাজারটা নিরাপদ? পিছন থেকে তাকে যে বাজে কমেন্ট করে সেই লোকগুলাকে ফুটপাতে থাকবে না, তাদের কোনো শাস্তি হবে? রাস্তায় তাকে পোশাক নিয়ে যে হ্যারাস করে সেটা বন্ধ হবে? গতকাল আমি একটা স্ট্যাটাস দেখেছি, একজন নারী আর পুরুষ তার একটা পরে রাস্তায় দাঁড়িয়ে খাবার খাচ্ছিলেন, তাকে একজন গিয়ে প্রশ্ন করেছে, আপনারা কি স্বামী স্ত্রী? তাহলে এখানে দাঁড়াবেন না। স্বামী স্ত্রী না হলে কেউ দাঁড়িয়ে একসঙ্গে কোনো জায়গাতে খেতে পারবে না? মানুষ যখন হজ করতে যায়, নারী আর পুরুষ পাশাপাশি তাওয়াফ করে, তখন তো এই প্রশ্ন হুম। কেউ করে না। জি অনেক ধন্যবাদ জনাব আব্দুল নূর তুষার। প্রিয় দর্শক, আপনারা শুনলেন জনাব আব্দুল নূর তুষার সেই যে প্রশ্নটা করলেন, যে আমরা পুরো জায়গাটাকে নাপাক রেখে কেবল একজোড়া পবিত্র পাদুকা দিয়েছি। আমাকে সময় দেওয়ার জন্য। আশা করি শুনছেন আমাকে। হ্যাঁ, ধন্যবাদ মারুফ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, জি। টপিকটা খুব সুন্দর টপিক। জি। হুম। আপনার কি মনে হয় যে আমরা না হয় ওই যে যেই কথাটি আমি বললাম যে শেখ হাসিনার না হয় বা ইস্যুটিকে তারা কোনোভাবেই হজম করতে পারছেন না, রীতিমতো এটি তাদের মূল ইস্যু, কিন্তু সালাউদ্দিন মানে স্বরাষ্ট্রমন্ত্রী যেদিন বললেন যে জাতিসংঘের রিপোর্ট এটি অনুমান নির্ভর এবং এই বিষয়টিকেই তারা আমলে নিচ্ছেন না, অর্থাৎ জঙ্গি যে বাংলাদেশে আছে এবং তারা যে হুমকি স্বরূপ হয়ে উঠছে সেটি সরকার নিতে পারলেন না। এর পরদিনই আইজি প্রিজন মোতাহার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মোতাহার হোসেন যখন বললেন যে 2024 5ই আগস্টের পর 2400 যে কারাগার থেকে পালিয়ে গেছে, কারাগার ভেঙে অস্ত্র টস্ত্র নিয়ে, তাদের মধ্যে এখনো 900-র বেশি, 690 জন পলাতক আছে, তাদেরকে ধরা যাচ্ছে না। 190 জনের কোনো নথিপত্রও নাই, আবার এর মধ্যে জঙ্গিও আছে। এই যে জঙ্গিও আছে আর স্বরাষ্ট্রমন্ত্রী বললেন জঙ্গি নেই, অনুমান নির্ভর, এই কারণেই কি তাকে আসলে সরে যেতে হলো? আপনার কি বিশ্লেষণ? আমার তাই মনে হয়, কারণ এই সরকারটা তো জঙ্গিদের পৃষ্ঠপোষকতা করতেছে প্রথম থেকেই। কারণ জঙ্গিরা, যেটা শেখ হাসিনা রেজিমের টাইমে জঙ্গিদেরকে কন্ট্রোল করে আনা হয়েছিল, তখনকার আইজিপি যে ছিলেন বেনাজির আহমদ, সেটার মাধ্যমে কঠোর অবস্থায় গিয়ে র্যাব সহ জঙ্গিদেরকে যার জন্য উনি বারবার বলতে যে আমি যেটা দিয়েছি ভারতকে উপহার, সেটা তারা ভুলবে না। কারণ এই জঙ্গিরা, উলফা জঙ্গিরা যেটা ছিল, তাদেরকেও তারা কন্টেন্ট করা হয়েছিল। কিন্তু এই সরকার, যেটা ইউনিসের এক্সটেনশন সরকার আমি বলি, এই সরকার প্রথম থেকেই জঙ্গিদেরকে উৎসাহ দিয়ে এসছে, পৃষ্ঠপোষকতা দিয়ে এসছে। এখন ইউনাইটেড নেশনসের যে রিপোর্টটা, ইউনাইটেড নেশনসটাতে খুব মানে সঠিকভাবে রিপোর্টটা দিয়েছে। এখানে বলবো আমি যে জঙ্গি উত্থানের একটা
আহ, মানে আস্তানা হয়ে গেছে বাংলাদেশে। সব দেশের, যত দেশে, টার্কি থেকে আরম্ভ করে পাকিস্তান, আফগানিস্তান, সিরিয়া, হামাস, বা ওইটার নাম কি, লেবাননে যে আর একটা গ্রুপ আছে, সেটা সবাই, সব জঙ্গিদেরই আস্তানা এখন ঢাকাতে বা বাংলাদেশে, ঢাকা না হলো পুরো বাংলাদেশে। সেইটা যখন এই যে আইজিপি প্রিজন সাইদ মোতাহার হোসেন গতকালকে যখন বললেন যে অনেক জঙ্গি বের হয়ে গেছে, অনেক জঙ্গি বেরিয়ে গেছে, প্রায় 600-র মতন মানে বন্দি বাইরে আছে, তার মধ্যে বেশিরভাগই জঙ্গিও আছে। এইটা এই সরকারের, তারেকের সরকারের বা তার স্বরাষ্ট্রমন্ত্রীর সহ্য হলো না, কারণ এটা তাদেরকে আন্ডারমাইন করবে। এই আন্ডারমাইন করার জন্যই তাকে তাকে মানে সরে যেতে হলো, মানে কি, তাকে সরিয়ে দেওয়া হলো, দিয়ে তাকে সেনাবাহিনীতে ফেরত পাঠানো হলো। যদিও খবরে বলতেছে সেনাবাহিনীতে গিয়ে সে একটা গুরুত্বপূর্ণ পজিশন পাবে, দ্যাট ডাজন্ট ম্যাটার। কিন্তু এখানে আহ, স্পষ্টভাবে একটা জিনিস পরিলক্ষিত হচ্ছে যে তারা ভয়ে ভীতু হয়ে আছে, কারণ আস্তে আস্তে আসল ঘটনা সব বেরিয়ে আসবে। এই যে ব্রিগেডিয়ার জেনারেল যে বললেন, ব্রিগেডিয়ার জেনারেল সাইদ মোতাহার হোসেন যেটা বললেন যে এই এতগুলা জঙ্গি বাইরে আছে, অস্ত্র নিয়ে বের হয়ে গেছে, এতগুলা বন্দি বাইরে আছে। তো এখন এই এই পরিমাণ অস্ত্র বাইরে আছে সেটা সবাই জানে, যার জন্যে একটা গৃহযুদ্ধকে ঠেকানোর জন্যেই অনেক লোকজন উঠে পড়ে লেগেছে। কিন্তু এইভাবে যদি অস্ত্র বাইরে থাকে তো গৃহযুদ্ধ তো হবেই। সুতরাং এই সরকার আসলেই তাদের আইন কানুন শৃঙ্খলা বজায় রাখতে পারতেছে না, এবং জঙ্গিদেরকে তারা পৃষ্ঠপোষকতা করতেছে। খালি তাই না, জঙ্গির যে উত্থান, যে গ্রুপগুলা, ইসলামিক মৌলবাদী যে গ্রুপগুলা, সেই মৌলবাদী গ্রুপগুলোকেও তারা আহ, মানে কি মানে তোষামত করতেছে। এমন তোষামতই করতেছে যে যেভাবে মানে একটা মানে বাচ্চাকে লালন পালন করে, এরা জঙ্গিকে এভাবে লালন পালন করতেছে। কারণ পাকিস্তানের লস্করে তৈবা, তারপরে তালেবান, যে টিপিপি একটা পার্টি আছে, যেটা ইউনাইটেড স্টেটস এবং ইউনাইটেড নেশনস স্পষ্ট করে বলেছে এই তালেবান পার্টিটাকে কন্টেন করতে হবে, কিন্তু তারা করছে না, তারা করতে পারছে না বা করছে না। সুতরাং আমি বলবো যে রিপোর্টটা যেটা দিয়েছে যে তাকে সরানো হয়েছে একটা কারণেই, কারণটা হচ্ছে উনি কেন এদেরকে চ্যালেঞ্জ করলো, যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে এটা অনুমান ভিত্তিক, সেটাকে কেন এন্ডোর্স না করে তিনি তার তার যে এলাকা, তার যে আইজিবি প্রিজনের মধ্যে যে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্টিভিটিস, ওখানে কি কি হচ্ছে সেগুলা সে দেখতেছে। দেখার পরে সে রুটিন কথাবার্তা করতে গিয়ে, রুটিন প্রেস ব্রিফিং এর সময় সে যেটা বলেছে, সে কিছু যেটা যেটা রিপোর্টটা হচ্ছে বেসিক্যালি, রিপোর্টটা হচ্ছে দেখলাম আমি, এই রিপোর্টটা না, মানে আর একটা রিপোর্ট ছিল যে সে একটা না, strict তিনি অনেকগুলো পরিসংখ্যান তুলে ধরেছেন, হ্যাঁ, অনেকগুলো পরিসংখ্যান তুলে পরিসংখ্যান তুলে ধরেছেন। ধরেছে, এবং হান্ড্রেডস অফ পার্সোনালকে ট্রান্সফার হয়েছে উইদিন দ্য প্রিজন গার্ডের মধ্যে, এটাও সে বলেছে, এবং ইন্টারনাল স্টাফিং এর কথা বলেছে, এবং রিটায়ারমেন্ট ডিসমিসের কথা বলেছে, বলেছে এতগুলো বন্দি বের হয়ে গেছে 2024 সালে, প্রায় 2500 বন্দি নাই। তো এই বন্দিগুলো বেরো কিছু তারা নিয়ে আসতে ধরে নিয়ে আসতে পেরেছে, বাকিরা এখনো বাইরে আছে অ্যাট লুজ। তার মধ্যে 150 থেকে 200 জঙ্গি আছে। এই কথাটা কিন্তু তার কথার মধ্যেই ছিল গতকালকের। তো এই বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যে এটা এখানে একটা হাই প্রোফাইল, মানে সমঝোতার কথাবার্তা না বলে উনি কেন বেফাস এটা বললেন। যে এখন এই যে বলেন। বেফাস কথাটা উনি যে বললেন বা তথ্যটা তুলে ধরলেন, এইটা যদি সরকারের জন্য হার্মফুল হয়, তো তাতে কি সরকার চাপা দিতে পারবে? কারণ না, জাতিসংঘের যখন আপনার নিরাপত্তা পরিষদের যখন এই রিপোর্টটা তারা আল কায়দার কথা বলেছে, এর আগে হুম, আপনার আরেকটু মনে আছে যে ডক্টর ইউনূস সরকারের সময় কিন্তু মালয়েশিয়া গভর্নমেন্ট একই কথা বলেছে, এবং হুম, সেখান থেকে 36 জনকে বাংলাদেশে পাঠানো হয়েছিল। তখন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম তিনি যেদিন বলেছিলেন যে বাংলাদেশে জঙ্গি নাই, ঠিক তার পরদিনই মালয়েশিয়া ফেরত সেই সেটাই। জঙ্গি সাভার থেকে হ্যাঁ, গ্রেপ্তার করা হয়েছিল। তাহলে হুম। এরা কি চাপাতে পারবে? চাপাতে চেয়ে লাভটা কি না, হয়? কোনো কোনো লাভ নাই, কারণ জঙ্গিদের কার্যকলাপ করে যাচ্ছে, যেটা এই যে আহ, রর যে চিফ ঘুরে গেল, সেখানে তাকে আমার আমার কাছে জানা মতে, আমি যতদূর জেনেছি, রিপোর্টটা বলেছে যে রড চিফ তাদেরকে দেখিয়ে গেছে কোথায় কোথায় জঙ্গির আস্তানা আছে,
কোথায় কোথায় জঙ্গি ট্রেনিং হচ্ছে। সুতরাং গভর্নমেন্ট যতই চেষ্টা করুক এটাকে ধামাচাপা দিতে, এটা ধামাচাপা দিতে পারবে না, কারণ এটা সবার নজরেই আছে। ইন্ডিয়ার সম্পূর্ণ নজরে আছে কোথায় কোন জঙ্গি কিভাবে ট্রেনিং হচ্ছে, কোথায় কোন ক্যাম্প আছে, কে আছে। তালেবানরা আছে, কি টিপিপি বলে একটা গ্রুপ আছে, জি। লস্করে তৈবা আছে, তারপরে আর বাকি যে হামাসের যে গ্রুপটা, সিরিয়াতে যে গ্রুপটা এসছে সেটাও আছে। তো তুরস্ক গোয়েন্দা বাহিনী আছে, অ্যাট দ্য সেম টাইম তুরস্কের জঙ্গিরাও আছে। তো পাকিস্তানের জঙ্গিগুলো অলরেডি চলে এসছে এখানে, আইএসআর জঙ্গিরা। তো তালেবানরা অনেকদিন ধরেই আছে। শেখ হাসিনা রেজিমের টাইমে বেশ কিছু তালেবানকে শেষ করা হয়েছিল, কিন্তু তালেবানরা আবার চারা দিয়েছে। এমনও খবর প্রকাশ আপনার সুন্দরবন এলাকাতে, চিটাগাং হিল ট্র্যাক্সের ওখানে তারা বেশ ভালো ট্রেনিং দিচ্ছে। এমনকি নর্থ বেঙ্গলের কোনো কোনো গভীর অরণ্যের মাঝখানেও তারা আপনার এই জঙ্গি উত্থানের জঙ্গিদেরকে ট্রেনিং দিচ্ছে নর্থ বেঙ্গলের দিকে। এক্স্যাক্ট পয়েন্ট লোকেশনগুলো জানি না, কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে এই লোকেশনগুলো সব আছে এবং তারা স্যাটেলাইট যেটা মনিটর করে দেখেছে। এবং ইউনাইটেড নেশনস যেটা রিপোর্টটা দিয়েছে সেটা ফ্যাক্ট বেস রিপোর্ট দিয়েছে। ফ্যাক্ট বেস রিপোর্টটা এই জন্য বলতেছি, তার মধ্যে তারা দেখিয়ে দিয়েছে গভর্নমেন্টকে যে এখানে এখানে, কিন্তু গভর্নমেন্ট মানে এই সরকার, তারেকের সরকার এখন পর্যন্ত কোনো অ্যাকশন প্ল্যানে যায়নি জঙ্গিদেরকে নিধন করতে। যার জন্যেই আমি বলবো যে সাইদ মোতার হোসেন, ব্রিগেডিয়ার সাইদ মোতার হোসেন যেটা বলেছিলেন যে এতগুলো জঙ্গি আছে, জঙ্গিদেরকে যদি ঠিক না করে তো দেশের অবস্থা আরও খারাপ হবে। সেটার জন্যেই উনি এটা বলতে বাধ্য হয়েছিলেন। কিন্তু সরকার এটা সহ্য করতে চায়নি, কারণ যে সরকারের একটা উইকনেস, সরকারের উইকনেসটাকে তারা প্রকাশ করতে চায় না স্বরাষ্ট্রমন্ত্রী, যার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী তাকে ইমিডিয়েটলি স্যাক না করে তাকে স্থানান্তরিত করলো, তাকে মানে তার অরিজিনাল ডিপার্টমেন্টে তাকে ফেরত পাঠানো, সেনাবাহিনীর হাতে তাকে তুলে দেওয়া হলো। মানে সেনাবাহিনী টেক কেয়ার করবে তাকে কোন পজিশনে দিবে, বা তাকে স্যাক করবে না তার অন্য কিছু করবে। কিন্তু এটা সত্য কথা যে উনি যে বক্তব্যটা দিয়েছেন এটার মধ্যে এক বিন্দু মিথ্যা নাই। এবং যেহেতু উনি যে তথ্যগুলো জানালেন, তাহলে এই যে ডক্টর ইউনূসের সময়ে এতদিন প্রায় 2 বছরের মতো গেল, 1.5 বছরের বেশি, 18 মাস, এরপরে এই সরকারও 6 মাস পার করে দিল, মাত্র 2 দিন আগেই 6 মাস পার হয়ে গেল। এই 6 মাসের মধ্যেও এই যে 690 জন, এদেরকে ধরতে পারলো না কেন? এটার আপনার ব্যাখ্যা কি? আমি ঠিক তৌফিক, এটা ব্যাখ্যা করা খুব মুশকিল, কারণ ধরতে পারলো না। তাদের দুটো তিনটা পয়েন্ট হতে পারে। একটা হচ্ছে তাদের গরজ নাই, মানে তাদের সত্যিকার করে বলতে গেলে তাদের উইলিংনেসটা খুব কম ছিল, যে 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 উইলিংনেস যে তারা ধরবে মানে। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে টাকা পয়সার ব্যাপার আছে। হয়তো জঙ্গিরা এত বেশি টাকা খরচ করছে, যারা ধরতে যাবে তাদেরকেও তারা কিনে নিচ্ছে। এটা একটা ব্যাপার। তৃতীয় পয়েন্ট যেটা আমি মনে করতেছি, যে আমার ধারণা যে লিগ্যাল, তাদেরকে ধরে যে রাখবে বা লিগ্যাল পয়েন্টে রাখবে, ধরে জেলে দিবে, সেটার একটা ব্যাপার আছে, যার জন্য লয়ার বা এই সাইডটাও আছে, লিগ্যাল সাইডটা একটা ইম্পর্টেন্ট আছে। কিন্তু জঙ্গিদেরকে আমি কানাডায় থাকি, আপনি ইউরোপে থাকেন, জঙ্গিদেরকে এখানে কোনো মার্সি করা হয় না, তাদেরকে সাথে সাথে মেরে ফেলে। কিন্তু যখন আমেরিকা বা কানাডার ইয়েতে যদি দেখে জঙ্গি হয়, ওখানে অর্ডারই আছে শুট অ্যাট সাইট, মানে তাই জঙ্গিকে যদি সারেন্ডার না করে তাদের গুলি করে মেরে ফেলো, স্ট্রেট তাদের গুলি করে মেরে ফেলে। তো আমাদের দেশে এটা করে না। আমাদের দেশে ধরে নিয়ে এসে, এইটা যদি করতো তাহলে এই যে জঙ্গিগুলো জেলের মধ্যে ছিল তারা কেউ জেলে থাকার কথা না। কিন্তু শেখ হাসিনা রেজিমের টাইমে ওনারা আইনের শাসনে বিশ্বাস করতেন বলে আইনি প্রক্রিয়ায় তাদেরকে বিচার করতে চেয়েছিল। আমার মতে জঙ্গিদেরকে আইনি প্রক্রিয়া বিচার করার কথা না, কারণ জঙ্গিরা হচ্ছে অ্যান্টি স্টেট এলিমেন্ট, নট অ্যান্টি গভর্নমেন্ট এলিমেন্ট। অ্যান্টি গভর্নমেন্ট তো আছেই, কিন্তু অ্যান্টি স্টেট এলিমেন্ট তারা, যে রাষ্ট্রের বিরুদ্ধে তারা জঙ্গিপানা করছে, রাষ্ট্রকে তারা আনস্টেবল করতে চাচ্ছে। সেই রাষ্ট্রদ্রোহিতার কারণে তাদের একটাই হচ্ছে শুটের সাইট। এইটা না করে গভর্নমেন্ট ওই যে মানে আইনি প্রক্রিয়ায় তাদের বিচার করবে, এই করতে গিয়ে যে জঙ্গিরা আজকে বের হয়ে গেছে। এই জঙ্গিগুলোকে ধরতে পারেনি, মানে 600 কত বলেন, 605 জন না, এই 690 এখনো। 690, এই 690 জন প্রিজনার
যে বাইরে আছে তার মধ্যে ধরেন যে 50% জঙ্গি হয়ে থাকে, তার মানে তো যার জন্য এখন পর্যন্ত ললেসনেস চলেই যাচ্ছে, কেউ শান্তিতে অনেকে নাই যে। বলছেন যে অনেকেই দেশের বাইরে চলে গেছে, কারণ এই জঙ্গিদের মধ্যে অনেকে শিক্ষিত আছে, স্টুডেন্ট ছিল বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটির। অনেকে বলছে যে এরা বিভিন্ন স্টুডেন্ট ভিসা বা অন্যান্য প্রক্রিয়ায় 5ই আগস্টের পর গত 2 বছরে ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে তারা চলে গেছে। আপনার কি মনে হয় যে তারা দেশের আমার ভিতরে আছে? আমার মনে হয় না তারা সবাই দেশে গেছে। বিদেশে হয়তো 2-1 জন যেতে পারে, কিন্তু সবাই গেছে বলে আমার মনে হয় না, এবং তারা দেশেই আছে অথবা ভারতের বর্ডারের কাছাকাছি আছে। কারণ তাদের মধ্যে যদি জঙ্গিপনা ইনস্টিল হয়ে থাকে, তাদেরকে ট্রেনিং দেওয়া থাকে, তারা যে দেশেই যাক সেখানে জঙ্গিপনা করবে, এবং জানে যদি আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া বা কানাডার দিকে আসে তারা নির্ঘাত মারা পড়বে যদি ধরা পড়ে কোনো জঙ্গি করতে গিয়ে। কারণ আপনি একটু আগে যেটা বললেন, মালয়েশিয়াতে এক জঙ্গি ধরার পরে তাদের পাঠিয়ে দেওয়া হলো, তারপরের দিনই তাদেরকে অ্যারেস্ট করা হলো। তো এখানে আমাদের দেশে যেটা আইনি প্রক্রিয়া করে, এখানে সেটা আইনি প্রক্রিয়া করতে গেলে অনেক সময় লাগবে, যার জন্য তারা জঙ্গি কাউন্টার, মানে হোয়াট এভার পজিশন, পার্টিকুলারলি আমেরিকাতে এরা কাউকে বাঁচিয়ে রাখে না, সাথে সাথে মেরে ফেলে। প্রত্যেকটা যতগুলো জঙ্গি আক্রমণ হয়েছে প্রত্যেকটা জঙ্গিকে তারা মেরে ফেলেছে, এবং এমনকি বিদেশে গিয়েও তারা মেরেছে, ওসামা বিন লাদেনকে তারা মেরে এসছে। তো এইটা জঙ্গিপানা করে আমাদের দেশের যে সরকার, এই সরকারি তাহলে আমাদেরকে বলতে হবে এখন, আগের সরকার, ইন্টারিম সরকারটা জঙ্গি ছিল, জঙ্গিদেরকে তারা উত্থান করিয়েছে, জঙ্গিদেরকে ছেড়ে দিয়েছে জেল থেকে। সেই এই কন্টিনিউশন অফ দিস সরকার যদি হয়, এই জঙ্গিকে আইডেন্টিফাই করার জন্য যদি একজনের চাকরি স্থানান্তরিত করা হয়, তার মানে অবভিয়াসলি বোঝা যাচ্ছে যে জঙ্গিপানাকে এই সরকার পৃষ্ঠপোষকতা করতেছে, কারণ এরা এই ক্ষেত্রে পৃষ্ঠপোষকতা করেই আপনার কি মনে হয় যে বাংলাদেশে যে ভারত বিদ্বেষী যে মনোভাবটা এবং এই সরকারের এখন যে অবস্থান ভারতের বিরুদ্ধে, এতে করে ভারত যে বারবার বলে আসছে যে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের জন্য তারা বেশি আগ্রহী, বিশেষ করে বাংলাদেশে যাতে জঙ্গিদের উত্থান না ঘটতে পারে সেই জায়গাটা তারা বারবার সতর্ক করছে। আপনিও যেটি বললেন যে আমি পক্ষ থেকে তারা এদের ইয়ে করেছে। জানিয়ে গেছে তাহলে জানিয়ে গেছে তাহলে তাকে। তাহলে এই ক্ষেত্রে ভারত কি করতে পারে? ভারতের মনোভাবটা ভারত, কোন পর্যায়ে আমি থাকতে তো পারে? অনেকগুলো টক শোতে বলেছি তৌফিক, আপনাকেও এখানে বলি যে ভারতের হাতে অনেকগুলো অপশন আছে। একটা অপশন হচ্ছে তারা নিজেরাই সার্জিক্যাল অ্যাটাক করতে পারে, বিভিন্ন জঙ্গি এগুলোতে করে তারা ফিরে চলে যেতে পারে, যেটা মানে আমেরিকা করে, যে করে শেষ করে দিয়ে ফিরে আসে। তো ভারত এটাও করতে পারে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ভারত যদি এবার সত্যি সত্যি বড় সড়ো সার্জিক্যাল অ্যাটাক করে, জঙ্গি তার বর্ডারের পাতে, তার নর্থ ইস্টার্ন বর্ডার কন্ট্রোল করার জন্যে, তার 7 সিস্টার্স কন্ট্রোল করার জন্যে যদি বাংলাদেশের জঙ্গিপনাকে খতম করতে হয় বা শেষ করতে হয়, তাহলে তারা যদি মার্চ ফরওয়ার্ড করে, এবার কিন্তু বাঙালিরা একটু, মানে ইউল হ্যাভ টু পে হাই প্রাইস। কারণ বঙ্গবন্ধুও নাই, ইন্দিরা গান্ধীও নাই। তখন বঙ্গবন্ধু রিকোয়েস্টে ইন্দিরা গান্ধী অকুপাইড ফোর্সদেরকে, মানে যুদ্ধ করে তো ভারতরা মুক্তিযুদ্ধ এবং এরা যুদ্ধ করে আমরা দেশটাকে তখন ভিক্টোরি এনে দিয়েছিলাম। ভিক্টোরি আমরা বিজয় দিবস, বিজয়টা নিয়ে এসেছিলাম 9 মাস যুদ্ধ করে। তো তখন যে বঙ্গবন্ধুর অনুরোধে শেখ হাসিনা তার জন্মদিনের উপহার হিসাবে যে এটা দিল, আর্মিগুলো সরে গেল। কিন্তু এখন আমি বলে রাখতেছি, এটা আমি হয়তো থাকবো না বেঁচে, আপনারা থাকবেন দেখবেন, এখন যদি ভারত সত্যি সত্যি মানে বড়সড় সার্জিক্যাল স্ট্রাইক করে, যে অল আউট মার্চ করে যদি তারা মানে আসে, তারা কিন্তু ফিরে যাবে। তার মানে আমি যেটা বলতে চাই, এক বাক্যে বলতে, আমাদের সার্বভৌমত্ব ইজ অ্যাট রিস্ক, আমাদের সোভারেনিটি ইজ অ্যাট রিস্ক অ্যাট দিস পয়েন্ট। কারণ এই জঙ্গিপনার উত্থানের জন্য তখন তারা ভারত সাপোর্ট পাবে আমেরিকা থেকে, ভারত সাপোর্ট পাবে রাশিয়া থেকে, ভারত সাপোর্ট পাবে